হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে তাপের ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ অধ্যায়ের তাপের পরিবহন সম্পর্কে আলোচনা করব এবং এই সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরও এখানে লিখিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই তাপের যে আগের ভিডিওগুলো আমরা করেছিলাম সেই ভিডিও থেকে তোমরা তাপ সম্পর্কে একটা সাধারণ ধারণা তৈরি হয়েছে। আমরা আজকে যেটা মেনলি পড়ব সেটা হচ্ছে তাপের সঞ্চালন, এবং তাপের সঞ্চালনের মধ্যে সাধারণত তিনটে পদ্ধতি আছে: পরিবহন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি এবং পরিচলন পদ্ধতি। আমরা শুধুমাত্র এখানে পরিবহন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, আমাদের সিলেবাসে এটুকুই আছে। দেখো, তাপের পরিবহন, মেনলি পরিবহন পদ্ধতি কাকে বলে? পরিবহন পদ্ধতি সাধারণত কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ যখন পরিবাহিত হয় তখন সাধারণত পরিবহন পদ্ধতিতে হয়। মেনলি কিছু ব্যতিক্রমী ঘটনা আছে। তা অ্যাকচুয়ালি তাপের পরিবহন পদ্ধতি কাকে বলে না, যে পদ্ধতিতে পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ সঞ্চালিত হয়। কিভাবে না, উষ্ণতর স্থানে থেকে শীতলতর স্থানে যখন তাপ সঞ্চালিত হয় তখন সেখানকার অণুগুলোর কম্পনের মাধ্যমে তাপ পরিবাহিত হয়, এবং এক্ষেত্রে কিন্তু অণুগুলোর কোনো স্থানচ্যুতি ঘটে না, অর্থাৎ অণুগুলো কিন্তু নিজের জায়গা থেকে সরে যায় না, যেটা তরল বা গ্যাসের ক্ষেত্রে হয়। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে মেনলি কি হয় না, উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলির কম্পনের দ্বারা তাপ পরিবাহিত হয়, কিন্তু অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না। এই পদ্ধতিটাকেই বলছে তাপের পরিবহন পদ্ধতি। যেমন একটা প্রশ্ন হতে পারে যে নাম্বার 1, তাপের পরিবহন পদ্ধতি বলতে কি বুঝো? তাহলে যদি বলে যে তাপের পরিবহন পদ্ধতি কাকে বলে না, যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে বা উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে বা অংশে অণুগুলির কম্পনের দ্বারা তাপ সঞ্চালিত হয়, কিন্তু অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না, সেই পদ্ধতিটিকে বলছে তাপের পরিবহন পদ্ধতি। ঠিক আছে, নেক্সট হতে পারে পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখো। যদি বলে তা নর্মালি পরিবহন পদ্ধতির কি কি বৈশিষ্ট্য আছে? এক হচ্ছে, পরিবহন পদ্ধতিতে যখন তাপ প্রবাহিত হয় তখন কিন্তু জড় মাধ্যমের প্রয়োজন। জড় মাধ্যম ছাড়া, অর্থাৎ শূন্য মাধ্যমে কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় না। নাম্বার 2 কি না, পরিবহন পদ্ধতিতে তাপ যখন সঞ্চালিত হয় তখন পদার্থের অণুগুলির কিন্তু কোনরূপ স্থানচ্যুতি ঘটে না, অর্থাৎ অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় না, শুধুমাত্র অণুগুলির কম্পনের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটে। নাম্বার 3, তাপের পরিবহন পদ্ধতি হচ্ছে একটা মন্থর পদ্ধতি। ঠিক আছে, মানে খুব ধীর গতিতে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। আর কি হতে পারে না, পরিবহন পদ্ধতিতে তাপ সাধারণত সরল পথে বা বক্রপথে যেতে পারে। ঠিক আছে, এইরকম বৈশিষ্ট্যগুলো হতে পারে। নেক্সট যে আমরা টপিকটা আসবো, সুপরিবাহী, তাপের সুপরিবাহী ও উপরিবাহী পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ। তাপের সুপরিবাহী ও
সুপরিবাহী পদার্থ বলতে কি বোঝো, উদাহরণ দাও। যদি এটা বলে, আমরা এর আগে সাধারণত তড়িতেরও সুপরিবাহী কুপরিবাহী আছে, আমরা মেনলি এখানে তাপের সুপরিবাহী বা কুপরিবাহী পদার্থ সম্পর্কে আলোচনা করব। তাপের সুপরিবাহী পদার্থ কাকে বলে না, যে পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে সঞ্চালিত হয় বা পরিবাহিত হতে পারে সেই পদার্থগুলোকে বলা হয় সুপরিবাহী পদার্থ। যেমন যে কোনো ধাতুই সাধারণত তাপের সুপরিবাহী হয়, ঠিক আছে। কিছু কিছু অধাতু আছে, যেমন হিরে অধাতু একটা তাপের সুপরিবাহী, বা যে কোনো ধাতুই আমরা কি হতে পারে, যেমন লোহা, তামা, রূপো, এগুলো হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। আর তাপের কুপরিবাহী পদার্থ কাকে বলে না, যে পদার্থের মধ্য দিয়ে সহজে তাপ সঞ্চালিত হতে পারে না বা পরিবাহিত হতে পারে না সেই পদার্থগুলোকে বলা হয় তাপের কুপরিবাহী পদার্থ। যেমন কি, যেমন কাঠ, কাঁচ, ঠিক আছে, রাবার ইত্যাদি। এটা লিখে ফেলবে, এটা ইম্পর্টেন্ট, এটা মাঝে সাঝে দেয়, ঠিক আছে। আশা করি এই তিনখানা প্রশ্ন সম্পর্কে বুঝতে পেরেছো। আমরা নেক্সট টপিকে চলে যাব। প্রশ্ন 4 একটা আছে, এটা তোমরা বই থেকে তৈরি করবে। দেখবে একটা পরীক্ষা আছে মনের উপর বেস করে, বিভিন্ন পদার্থে তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন হয়, একটি পরীক্ষার সাহায্যে দেখাও। নর্মালি আসে না এই ধরনের প্রশ্ন, তাও একটু দেখে রাখবে। এটা একটা কথা বলি, আমরা জানি যে বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে তাপ বিভিন্নভাবে পরিবাহিত হয়, অর্থাৎ এক একটা পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বেশি, অর্থাৎ খুব তাড়াতাড়ি তাপ পরিবাহিত হয়, আবার এক একটা পদার্থে খুব ধীরে ধীরে হয়। এটা একটা বিশেষ পদার্থের একটা বিশেষ ভৌত ধর্মের উপর এটা নির্ভর করে। সেই ভৌত ধর্মটার নাম কি না, সেই ভৌত ধর্মটা হলো তাপের তাপ পরিবাহিতাঙ্কতা, অর্থাৎ পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপের পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, তাপ পরিবাহিতাঙ্ক বা পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক, অর্থাৎ থার্মাল কন্ডাক্টিভিটি অফ ম্যাটার। এই যে ভৌত রাশিটা রয়েছে এটার উপরে নির্ভর করে বিভিন্ন পদার্থের, এটা আলাদা হওয়ার জন্য, এই ভৌত রাশিটার মান আলাদা হওয়ার জন্য বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন ক্ষমতা বিভিন্ন হয়, ঠিক আছে। এটা বইয়ে আছে, এটা এই উদাহরণ, এটা একটা পরীক্ষার সাহায্য আছে, দেখবে, এটা তৈরি করে নেবে। আমরা এরপরে যে মেইন টপিক আসবো, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো গিয়ে পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমান। এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ, প্রশ্ন না, এটা এমনি একটা টপিক ধর। এই যে টপিকটা আছে এখানে আমরা এই তাপ পরিবাহিতাঙ্কের যে গাণিতিক রাশিমালা হয় সেটা প্রতিষ্ঠা করব, ঠিক আছে।
তা আমরা দেখো শুরু করছি। এখানে আমি একটা চিত্র আঁকছি। দেখো এটা একটা ফলক বা একটা পদার্থ, ধরো এর দুটো পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ এর একটা বিপরীত পৃষ্ঠ আছে। ধরো এখান থেকে, ঠিক আছে, কিউ পরিমাণ তাপ এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠে ধরো লম্বভাবে বেরাচ্ছে, ঠিক আছে, এটা একটু লম্ব হওয়া উচিত। দুটো পৃষ্ঠের ধরো ক্ষেত্রফল, ধরো ক্যাপিটাল এ, এই পৃষ্ঠেরও ক্ষেত্রফল এ, এই বিপরীত পৃষ্ঠেরও ক্ষেত্রফল এ। দুটো পৃষ্ঠের ধরো উষ্ণতা ধরো এই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ2 আর এই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ1, ঠিক আছে। আর এটার যে বেধ, মানে যতটা চওড়া আর কি এটা, বা যতটা পুরু, সেটা ধরো ডি, ঠিক আছে। এইটুকু ধরো ডি। এটুকু ধরো ডি, ঠিক আছে। ধরো এই একটা পদার্থ, ঠিক আছে, যেটা মানে পৃষ্ঠ রয়েছে, দুটো বিপরীত পৃষ্ঠ। এটা ধরো পৃষ্ঠ এ, এই পৃষ্ঠটা ধরো, সাপোজ ধরো এই পৃষ্ঠটা হচ্ছে এক্স, আর এই যে পৃষ্ঠটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই। পৃষ্ঠ এক্স থেকে পৃষ্ঠ ওয়াই তে কিউ পরিমাণ তাপ টি সময় ধরে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। যেখানে পৃষ্ঠের, মানে প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল এ, পদার্থটার বেধ হচ্ছে ডি, ঠিক আছে, এবং দুটি পৃষ্ঠের উষ্ণতা যেখানে θ2 এবং θ1, ঠিক আছে। এখানে θ2 অলওয়েজ গ্রেটার দ্যান θ1, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখান থেকে ধরি
কোনো পদার্থে ধরি কোনো পদার্থের x পৃষ্ঠ থেকে t সময় ধরে লম্বভাবে q পরিমাণ তাপ y পৃষ্ঠে প্রবাহিত হয়। ঠিক আছে, প্রতিটি পৃষ্ঠে ক্ষেত্রফল a ও পৃষ্ঠ দুটির মধ্যে দূরত্ব, ক্ষেত্রফল a আর বেগ ধরে নাও, পদার্থটির বেগ ধরো d। ঠিক আছে, x পৃষ্ঠে উষ্ণতা θ2 ও y পৃষ্ঠে উষ্ণতা θ1। আচ্ছা, θ2 গ্রেটার দ্যান θ1। ঠিক আছে, তবে তো তাপ উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে যাবে। ঠিক আছে, এটুকু আশা করি ঠিক আছে। তাহলে ধরি কোনো পদার্থের x পৃষ্ঠ থেকে t সময় ধরে লম্বভাবে q পরিমাণ তাপ y পৃষ্ঠে প্রবাহিত হয়। প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল a ও বেগ d, x পৃষ্ঠের উষ্ণতা θ2 এবং y পৃষ্ঠের উষ্ণতা θ1। ঠিক আছে, পরীক্ষালব্ধ ফল থেকে জানা যায় যে কিউ কার কার সঙ্গে সমানুপাতিক। কিউ নাম্বার 1, কিউ সমানুপাতিক হচ্ছে প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফলের সঙ্গে। কিউ সমানুপাতিক হচ্ছে দুটি পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে। ঠিক আছে, কিউ সমানুপাতিক যতটা সময় ধরে এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে তাপ প্রবাহিত হচ্ছে তার উপর। কিউ ব্যস্তানুপাতিক হচ্ছে পদার্থটির দুটি পৃষ্ঠের মধ্যে দূরত্ব অর্থাৎ বেধের সঙ্গে। ব্যস্তানুপাতিক, হ্যাঁ, এটা 1/d হবে। এই সবকটাকে কম্বাইন করলে যেটা দাঁড়ায় কিউ প্রপোর্শনাল টু a into θ2 minus θ1 into t by d, or q equals to k into a θ2 minus θ1
ইন্টু টি বাই টি। ঠিক আছে, এখানে কে কি? কে হলো একটা ধ্রুবক, যেটা হচ্ছে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। এই ভৌত রাশিটা তাহলে কি হবে? এই ভৌত রাশিটা যেটা আসবে, और এখান থেকে k ইকুয়ালস টু যেটা হবে, এগুলো সব গুণ হয়ে যাবে qd বাই a ইনটু থিটা 2 মাইনাস থিটা 1 ইনটু t। এইটা হয়ে যাবে এর রাশিমালা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এখান থেকে এর সংজ্ঞাটা তৈরি করতে পারি। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সংজ্ঞা লেখাচ্ছি। সংজ্ঞাটা দেখো, যদি d equals to 1, a equals to 1, t equals to 1, theta 2 minus theta 1 equals to 1 হয়, তবে k equals to q হবে। তাহলে k এর আমরা এইভাবে একটা সংজ্ঞা দিতে পারি, কিরকম? একক বেগ ও একক ক্ষেত্রফল যুক্ত কোন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য একক হলে পদার্থটি উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে একক সময় লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। এইভাবে আমরা সংজ্ঞাটা মেনলি তৈরি করি। ঠিক আছে, এটা রাশিমালা হলো, এখান থেকে আমরা k ইকুয়ালস টু q পেয়ে যাব। আশা করি এটা বোঝা গেছে। আমরা এবারে সংজ্ঞাটা তৈরি করব। আমি অর্থাৎ এখান থেকে একটা সংজ্ঞা লিখে দিচ্ছি, তারপর আমি এটা আবার লিখব। অর্থাৎ একক বেগ ও একক ক্ষেত্রফল যুক্ত একক ক্ষেত্রফল পৃষ্ঠযুক্ত কোন পদার্থে দুই বিপরীত পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য একক হলে পদার্থটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে একক সময় লম্বভাবে
পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। ঠিক আছে? তাকে ওই পদার্থে তাপ পরিবাহী তাঙ্ক, সরি এখানে কি করা হবে, ঠিক আছে? এইভাবে সংজ্ঞাটা হয়। ঠিক আছে? তাহলে এখানে এই জিনিসটা আশা করি বোঝা গেছে। এই জায়গাটায় আমরা একক বেগ ও একক ক্ষেত্রফল পৃষ্ঠযুক্ত, এই জায়গাটায় আমরা এইভাবে লিখতে পারি কোন পদার্থে একক ঘনকে, কোন পদার্থের একটি একক ঘনকে দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, একক বেগ আর একক ক্ষেত্রফল যখনই হয়ে যায় তখন ওটা ঘনক হয়ে যায়। ঠিক আছে? দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে পদার্থটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে একক সময় লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। এইভাবেও আমরা সংজ্ঞাটা লিখতে পারি। ঠিক আছে? তোমরা আশা করি এই সংজ্ঞাটা লিখতে পারবে। আমি আর লিখবো না সংজ্ঞাটা, ইম্পর্টেন্ট কিন্তু এটা, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রশ্ন 4, 5 হবে মনে হচ্ছে। প্রশ্ন 5, কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কে সংজ্ঞা দাও। তাপ পরিবাহিতাঙ্কে একক তাপ পরিবাহিতাঙ্কের একক ও মাত্রা লেখো। ঠিক আছে? এটা আমি লিখিয়ে দিচ্ছি। দেখো k equals to qd by a into theta 2 minus theta 1 into t। তাহলে একক যদি বসাতে হয় সিজিএস পদ্ধতিতে k এর একক কি হবে না, এটা হবে ক্যালোরি, d হচ্ছে সেন্টিমিটার, a হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে ধরো ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে সেকেন্ড। এটা একটা কেটে যাবে, এটা হয়ে যাবে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স। মানে যেটা দাঁড়াবে সিজিএস পদ্ধতিতে কে এর একক বা তাপ পরিবাহিতাঙ্কের একক এটা। এসআই পদ্ধতিতে কি হবে কে এর একক, এটা হয়ে যাবে জুল মিটার ইনভার্স, এখানে কে ইনভার্স লেখা যায়, কে ইনভার্স
সেকেন্ড ইনভার্স, জুল সেকেন্ড ইনভার্স মিলিয়ে ওয়াট হয়ে যায়, ঠিক আছে, ডব্লিউ মিটার ইনভার্স কে ইনভার্স। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। এই দুটো একক, এটাও লেখা যায় এটাও লেখা যায় এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে এইটা। ঠিক আছে, এবার হচ্ছে মাত্রা, মুছে দিলাম এটা। মাত্রা, কে এর মাত্রা, কে এর মাত্রা যেটা হবে, এটা হচ্ছে একটা এনার্জি বা কার্য, তাহলে হয়ে যাবে কার্য হচ্ছে বল ইনটু সরণ, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ডি হচ্ছে তোমার কি এল হয়, এটা ক্ষেত্রফল এল স্কোয়ার, উষ্ণতাকে আমরা থিটা দিয়ে লিখি, আর সময়কে টি দিয়ে লেখা হয়। এটা যদি সিম্পলিফাই হয় এটা একটা কেটে যাবে, তাহলে এখানে যেটা হবে এটা এল ইনভার্স হয়ে যাবে, এম এল টু দি পাওয়ার -1, 2 - 1, সরি এটা 1 হবে, 2 - 1 1 হয়, আর এটা টি টু দি পাওয়ার -3, এটা উপরে গেলে -3 হয়ে যাবে, আর এটা থিটা ইনভার্স, এখানটা এটা দেখো, এটা লিখে না। ঠিক আছে, একটু পরিষ্কারভাবে লিখলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1, এটা হয়ে যাবে এর মাত্রা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা পরের ভিডিওতে এই টপিকের আরো কিছু প্রশ্নাবলী করব। ঠিক আছে।